আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি হোম টিউটর 55 পরিবারের পেইড স্টুডেন্ট সহ সকল স্টুডেন্ট অসংখ্য ভালো আছেন। তো আজকে আমাদের ফরটানের পেইড ক্লাসে আমরা ফরটান বইয়ের চ্যাপ্টার 2 যেটা আছে যে বেসিক এলিমেন্টস অফ ফরটান, এটা সম্পর্কে ধারণা নেওয়ার এবং ক্লাস করার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারের নাম কেন বেসিক এলিমেন্টস অফ ফরটান হলো, এটা আমাদের প্রথমত জানা জরুরি। তো বেসিক এলিমেন্টস বা ফরটান মানে বুঝতে পারতেছি যে ফরটানের যত বেসিক ধারণা আলোচনা আছে আমরা এই চ্যাপ্টারে করব। মানে এটা হচ্ছে একটা গাছের শিকড়ের মতো বা বীজ যেটাকে বলা যায়, ঠিক আছে, যেটা ছাড়া তোমরা সামনে এগুতে পারবে না। তো এই বেসিক আলোচনাগুলো হয়তো একটু নিরামিষের মতো লাগবে, বাট এই আলোচনাগুলো যারা ধৈর্য সহকারে দেখতে থাকবে এবং সে ধীরে ধীরে শেখার ট্রাই করবে, আশা করি পরবর্তী চ্যাপ্টারগুলো তাদের জন্য খুবই মজার হবে। তো ফরটান সম্পর্কে একটু যে কথাগুলো না বললে নয়, ফরটান হচ্ছে খুবই একটা উচ্চ স্তরের ভাষা যেটা অনেক পুরনো, ঠিক আছে। ফরটান একটা উচ্চ স্তরের ভাষা কিন্তু অনেক পুরনো, এবং এর ফরটানটা ফর্মুলা ট্রান্সলেশন থেকে ফরটান নামে উৎপত্তি। তো একটু আমরা লেখার চেষ্টা করি যে ফরটান কী থেকে উৎপত্তি, ফর্মুলা ট্রান্সফরমেশন। ওকে, এই যে ফরটানটা ফর্মুলা ট্রান্সফরমেশন এই নাম থেকে উৎপত্তি ফরটান, এবং এটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, উচ্চ স্তরের ভাষা। তো উচ্চতর স্তরের ভাষা অনেকগুলো আছে, যেমন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ওকে, উচ্চ স্তরের ভাষা অনেক আছে, যেমন হচ্ছে অনেক সবচেয়ে পুরনো হচ্ছে ফরটান, এরপর আছে হচ্ছে আমাদের হচ্ছে C++, এরপর আছে বেসিক, এরপরে ইটিসি আরও আছে, ঠিক আছে। তো এই যে উচ্চতর ভাষার মধ্যে ফরটান হচ্ছে সবচেয়ে পুরনো যেটা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, ঠিক আছে, যেটা হচ্ছে বিভিন্ন বিজ্ঞানীরা এবং প্রকৌশলীরা এই ল্যাঙ্গুয়েজটা এখনও ব্যবহার করে থাকেন। তো ফরটান আমরা কেন শিখব? মূলত ফরটান শেখার কারণটা হচ্ছে যে কম্পিউটারের যে হিসাব বলান বা অনেক কিছু প্রোগ্রাম যেগুলো অনেক সহজে আমরা দেখে থাকি, কিন্তু ওটা উৎপত্তি বা তৈরিটা কীভাবে হলো, 1+1 আমরা =0 পাচ্ছি হুট করে, কিন্তু ওইটা আসলে কীভাবে হচ্ছে, কোন প্রোগ্রামের মাধ্যমে হচ্ছে, সেটা আমরা জানার চেষ্টা করব। তো এখন আশা করি হালকা আমরা ফরটান সম্পর্কে আলোচনা করে ফেলেছি, তবে এখানে ফরটানের দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 77 এবং আরেকটা হচ্ছে 90 থেকে 95। তো আমরা ফরটান 77টা নেই এই বইয়ে আলোচনা করার চেষ্টা করব। ওকে, তো ফরটান 77-এর আমরা এখন ক্যারেক্টার সেট জানার চেষ্টা করব বা প্রতীক। তো ফরটানে যে প্রতীক সেটটা আছে এটা মূলত 3 ধরনের। তার আগে কিছু কথা আলোচনা করে নেই যে আমরা যেমন বাংলা ভাষা যদি শিখতে যাই তাহলে স্বরেও থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত আমরা কি ধীরে ধীরে শিখি একটা করে শব্দ, এরপরে কি করি আমরা, এরপরে বাংলা ভাষাটার ওয়ার্ড সেন্টেন্স এভাবে এগোতে পারি। বা ইংলিশ যদি মনে করি তাহলে ইংলিশের ক্ষেত্রেও আমাদের প্রথমে এ থেকে জেড পর্যন্ত বর্ণসমূহ সম্পর্কে জানা জরুরি। তো তেমনি ফরটানটা হচ্ছে এখানে একটা কম্পিউটারের ভাষা যেটার নিজস্ব কিছু প্রতীক আছে, যার মাধ্যমে বাংলা বা ইংরেজি ভাষার যে প্রতীকগুলো এরকম আর কি, এই ফরটান কম্পিউটারের ভাষায় ফরটানের এই যে বেসিক ব্যাপারগুলো আছে, যে প্রতীকগুলো আছে, এই প্রতীকগুলি হচ্ছে যেমন বাংলা এবং ইংরেজি স্বর সরিয়া এ থেকে জেড বা স্বরেও থেকে চন্দ্রবিন্দু যে অক্ষর বা প্রতীক, তেমনি ফরটানের প্রতীকও আছে যেগুলো জানার মাধ্যমে আমরা ফরটানটাকে ধীরে ধীরে গঠন করতে পারবো, ফরটানটাকে একটা ভাষায় রূপান্তর করতে পারবো। আশা করি বোঝাতে পারতেছি। তো এখন আমরা সেই ফরটানের প্রতীক সম্পর্কে একটু জানার চেষ্টা করি। ফরটান ক্যারেক্টার সেট 77। তো 77 দেওয়ার কারণ হচ্ছে ফরটান 77 নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করতেছি এখন। তো প্রথমত আলফাবেটিক দেখার চেষ্টা করব, কি আলফাবেটিক বা বর্ণধর্মী প্রতীক 1 নাম্বার। তো আমি একটু আলফাবেটিক লেখার চেষ্টা করি এখানে, আলফাবেটিক ক্যারেক্টার। তো ফরটান ভাষার আমরা যে আলফাবেটিক ক্যারেক্টারগুলো ব্যবহার করি শুরুতে শেখার জন্য, তো ক্যারেক্টারগুলো হচ্ছে আলফাবেটিক ক্যারেক্টার মানে আলফাবেট মানে কি বর্ণ, কি কি
এ থেকে জেড পর্যন্ত, বা ছোটো হাতের এ থেকে ছোটো হাতের জেড পর্যন্ত। ওকে, এটা হচ্ছে কি আমাদের আলফাবেটিক ক্যারেক্টার, কিসের? ফরটানের। এটা ছোট বা বড় হাতের যে কোনো ধর্মী হতে পারে, আর ছোট হাতের অক্ষর হলেও সমস্যা নেই, বড় হাতের হলেও সমস্যা নেই। এটা হচ্ছে কি আলফাবেটিক ক্যারেক্টার। এবং ফরটানের ক্যারেক্টার সেটে আরেক ধরনের ক্যারেক্টার দেখা যায়, সেটা হচ্ছে কি এখন আমাদের ডিজিট বা নিউমেরিক ক্যারেক্টার যেটাকে বলা হয়। তো এখানে ডিজিটও লেখা যেতে পারে বা নিউমেরিক ক্যারেক্টারও লেখা যেতে পারে, সমস্যা নেই। ডিজিট ক্যারেক্টার বা নিউমেরিক ক্যারেক্টার কোনগুলো? 0 থেকে 9 পর্যন্ত, ঠিক আছে, 0 থেকে 9 পর্যন্ত। এমন না যে 0 থেকে 9 পর্যন্ত বলতে এরকম বোঝানো হচ্ছে না যে 0 1 2 3 4 5 6 7 8 9 এগুলো একটা একটা করে, এমন না। এই 0 থেকে 9 পর্যন্ত সংখ্যাগুলো দ্বারা যতগুলো সংখ্যা আমরা তৈরি করতে পারবো সবই ডিজিট ক্যারেক্টার। তাহলে ফরটান ক্যারেক্টার বা ফরটানের যে অক্ষরগুলো সেগুলো আমরা ধীরে ধীরে, বা ফরটানের যে বেসিক প্রতীক সেগুলো সম্পর্কে ধীরে ধীরে আমরা আশা করি জানতে পারতেছি। তো ডিজিট ক্যারেক্টার দেখলাম, এখন আমরা আরেক ধরনের দেখতে পারি, সেটা হচ্ছে বিশেষ ক্যারেক্টার বা বিশেষ প্রতীক বা স্পেশাল ক্যারেক্টার। একটু অদ্ভুত টাইপের, বাট এই ক্যারেক্টারগুলো ফরটান ভাষায় প্রয়োজন আমাদের। যেমন স্পেশাল ক্যারেক্টার। ওকে, স্পেশাল ক্যারেক্টার কোনগুলান? প্লাস, মাইনাস, এটাকে গুণ চিহ্ন হিসেবে ব্যবহার করে, মাল্টিপ্লিকেশন বা হচ্ছে, কিন্তু ফরটান এটার নাম হচ্ছে স্টেরিক। কি ফরটান এটার নাম কি? স্টেরিক। ওকে, এরপরে স্ল্যাশ, এইটা রাইট স্ল্যাশ, আপনারা নোট করে নেবেন কিন্তু, রাইট স্ল্যাশ। এরপরে স্পেস ব্যবহার করা হয়, ইকুয়াল ব্যবহার করা হয়, স্পেস। এরপরে হচ্ছে ফুল স্টপ, এরপর কোমা, ফার্স্ট ব্র্যাকেট, এরপরে হচ্ছে এই যে একটা ডলার চিহ্ন আছে না, এরকম ডলার চিহ্ন। তো এগুলো কিন্তু নির্দিষ্ট, ফরটান ক্যারেক্টার কিন্তু নির্দিষ্ট 77-এর জন্য। এর বাইরে আর কোনো আমরা কী করবো না, এর বাইরে আমরা কোনো আর স্পেশাল ক্যারেক্টার বা ডিজিট ক্যারেক্টার বা আলফাবেটিক ক্যারেক্টার পাবো না। কিন্তু আছে কিছু, সেগুলো সম্পর্কে আমরা ধীরে ধীরে আলোচনা করবো, যেমন গ্রেটার দ্যান, লেস দ্যান, এগুলো। তো আমি একটু আলোচনা করি, তো সেগুলো আমরা ধীরে ধীরে পাবো, এই ধীরে ধীরে অধ্যায়গুলো শেষ করতে করতে আমাদের সেগুলো চলে আসবে। কিন্তু 99 যে সেটটা, সেটা কীরকম? অনেকের মাথায় কোশ্চেন থাকতে পারে, ভাইয়া বললো যে 99 সেট আছে যেটা, সেটা কীরকম? প্রোগ্রাম যেটা ফরটান 99 বা 90 থেকে 95, সরি, সেটা কীরকম? তো ফরটান 90 থেকে 95-এ প্রতীকগুলো হচ্ছে এরকম যে আমাদের কিন্তু এখানে লেস দেন গ্রেটার দেন যদি লিখতে যাই, সেক্ষেত্রে কিন্তু লেস দেন বা গ্রেটার দেন লিখতে গেলে আমাদের কি করতে হবে? এভাবে লিখতে হবে যে গ্রেটার দেন, এটা দ্বারা বোঝাচ্ছে গ্রেটার দেন জিটি, লেস দেন বা লেস দেন ইকুয়াল, ঠিক আছে, এভাবে লিখতে হবে। এটা 77-এর ক্ষেত্রে। কিন্তু 95-এ গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, জাস্ট আমরা একবারে এই প্রতীকগুলো ব্যবহার করতে হবে। এটা ফরটান 95-এর সুবিধা। কিন্তু আমাদের যেহেতু ফরটান 77 আলোচনা করতে বলছে, সো আমাদের এটা নিয়ে আলোচনা করতে হবে। তাহলে আমাদের ফরটান ক্যারেক্টার যে সেটগুলো ছিল সেগুলো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এখন ঘটনা হচ্ছে, একটা কিবোর্ডে কিন্তু, কম্পিউটার যে কিবোর্ড সেখানে কিন্তু, বা আমাদের যে ফোনের যে কিবোর্ডগুলো, সেখানে কিন্তু এই যে ফরটান যে ক্যারেক্টার সেটের প্রতীকগুলো বা অক্ষরগুলো দেখতে পাচ্ছি, এর বাইরেও আরও কিছু থাকতে পারে, ঠিক আছে, অনেক প্রতীক আছে, কিন্তু সেটা ফরটান ভাষায় ব্যবহার করা যাবে না। ওকে, আমাদের কিন্তু আরও প্রতীক থাকতে পারে, সেটা কিন্তু ফরটান ভাষায় আমরা ব্যবহার করতে পারবো না। আবার এখানে একটা জিনিস জেনে রাখা ভালো, বর্ণ প্রতীক বা বর্ণ সাংখ্যিক প্রতীক, এই ডিজিট হচ্ছে আলফাবেটিক, এই দুইটা মিলে আবার একটা ক্যারেক্টার তৈরি করে বর্ণ সাংখ্যিক, যেগুলো আমাদের এখন আলোচনার বিষয় না। তো আশা করি এই যে ফরটান ক্যারেক্টার সেট, এটা ফরটান ক্যারেক্টার সেট সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার এই মুহূর্তে, আশা করি। ওকে, তো এখন আমরা কি করব? ফরটান স্টেটমেন্ট সম্পর্কে এখন জানার চেষ্টা করব। ওকে, এখন আমরা পরবর্তী যে স্টেপটা, যে ফরটান স্টেটমেন্ট লেখার নিয়ম। তো এখন বলি একটু আগে আমরা শিখলাম প্রতীক, যে ফরটান ভাষাটা কোন কোন প্রতীকগুলোর উপরে নির্ভর করে তৈরি, যেটার উপরে ডিপেন্ড করে।
তো ফরটান 77-এর তুলনায় কিন্তু ফরটান 19 বা 95 কিন্তু অনেক আপডেট এবং অনেক শক্তিশালী। ওকে, কিন্তু আমরা কোনটা শিখতেছি? ফরটান 77, যেটা একটু পুরনো মডেল। ঠিক আছে, তো এই পুরনো ফরটানটাই বেশি ব্যবহৃত হয়। তো এই ফরটানের যে আমরা প্রতীকগুলো দেখলাম, এগুলোকে কোথায় ব্যবহার করব? তো আমরা যখন কোনো ফরটান প্রোগ্রামিং সাজানোর চেষ্টা করব, তখন কিন্তু এই প্রতীকগুলো ব্যবহার করে এই ফরটান ভাষাটা সাজাতে হবে। আর ফরটান স্টেটমেন্টটা কি? ফরটান স্টেটমেন্টটা হচ্ছে যে আমরা যখন ফরটান প্রোগ্রামিং লিখব, তখন কয়েকটা ধাপ থাকবে: কমেন্ট, এরপর লেবেল, এরপর কি স্টেটমেন্ট। ঠিক আছে, স্টেটমেন্টটা হচ্ছে মূল অংশ, যেটা আমরা নির্ণয় করতে চাচ্ছি বা যেটা আমরা ফরটান প্রোগ্রামিংয়ের মাধ্যমে যে সলিউশনটা চাচ্ছি, সেটা হচ্ছে মূলত ফরটান স্টেটমেন্ট। ওকে, মানে স্টেটমেন্ট সেটা। আর ফরটান স্টেটমেন্টটা হচ্ছে একটা মনিটর যদি হয়, একটা যদি মনিটর হয়, সেই মনিটরের পর্দায় যে পুরো ফরটানের যে সিস্টেমটা, যে সলিউশনটা ভেসে উঠবে, যে সাপোজ উপরে লেখা আছে যে রাজশাহী, নিচে সামথিং সামথিং আরও কিছু লেখা আছে, এই যে পুরো মনিটরের একটা পর্দা ভেসে উঠছে, সেটা হচ্ছে কি ফরটান স্টেটমেন্ট। ওকে, তো আমরা এখন এই ফরটান স্টেটমেন্ট লেখার নিয়মটা একটু শেখার ট্রাই করি। তো প্রথমত ফরটান স্টেটমেন্ট লিখতে গেলে আমাদের 5টা স্টেপ বা 5টি ভাগে এই যে ফরটান স্টেটমেন্টটা আছে, এটাকে আমাদের বিভক্ত করতে হবে। ওকে, তো মূলত এখানে আমরা ফরটান স্টেটমেন্ট যেগুলো দেখতে পাচ্ছি, সেগুলো একটু দেখার চেষ্টা করি। তো ফরটান স্টেটমেন্টে 80টা কয়টা কলাম থাকবে? 80টা কলাম থাকবে। তো কমেন্ট ফিল্ডটা হচ্ছে, আমি একটু পরে আপনারা বুঝতে পারবেন যে কমেন্ট ফিল্ড, লেভেল ফিল্ড, কন্টিনিউশন ফিল্ড, স্টেটমেন্ট ফিল্ড এবং ইগনোরেশন ফিল্ড এগুলো কোন কাজে ব্যবহৃত হয়। তো ফরটান স্টেটমেন্টে এটা জেনে রাখুন, কয়টা কলাম থাকবে? 80টা কলাম থাকবে। 80টা কলামের মধ্যে প্রথম কলামটাই হচ্ছে কি আমাদের? প্রথম কলামটাই হচ্ছে কমেন্ট ফিল্ড। এরপরের যে ফিল্ডটা আছে সেটা হচ্ছে লেভেল ফিল্ড। লেভেল ফিল্ডটা হচ্ছে 1 থেকে শুরু করে 5 নাম্বার কলাম পর্যন্ত। ঠিক আছে, এরপর কন্টিনিউশন ফিল্ড। কন্টিনিউশন ফিল্ডটা হচ্ছে 6 নাম্বার যে কলামটা থাকবে, সেটা হচ্ছে কন্টিনিউশন ফিল্ড। এরপর স্টেটমেন্ট ফিল্ড। স্টেটমেন্ট ফিল্ডটা হচ্ছে 7 থেকে শুরু করে একদম 72 পর্যন্ত। 7 থেকে শুরু করে 72 পর্যন্ত হচ্ছে স্টেটমেন্ট ফিল্ড। এবং ইগনোরেশন ফিল্ড হচ্ছে 73 থেকে শুরু করে 80 পর্যন্ত। এই মোট 80টা কলাম নিয়ে ফরটান স্টেটমেন্ট গঠিত, যেটা 5টা ফিল্ডে বিভক্ত। ওকে, এখন আসি যে আমরা মূলত সাপোজ 3+3=6, এটা তো হুট করে পাচ্ছি না। এই 3+3 ক্যালকুলেটর বা একটা কম্পিউটারে বা একটা 6 হিসাবটা আসার জন্য এগুলোকে কিন্তু কয়েকটা স্টেপ ফলো করতে হচ্ছে। যে একটা আমাদের এখানে ইন্টিজার নাম্বার নিতে হচ্ছে, এরপরে এটা কি করতে যোগ করতে হচ্ছে, ইকুয়াল দিতে হচ্ছে, এরপরে কি আমাদের সেই সলিউশনটা পাচ্ছি। তো এই সলিউশন পর্যন্ত আসতে গেলে আমাদের এই ফরটান স্টেটমেন্টটা ফলো করতে হবে, যেটা ফরটান প্রোগ্রামিংয়ের মাধ্যমে, যার মাধ্যমে আমরা খুব সহজে কি এই যে ক্যালকুলেশন করে একটা সহজ হিসাব পাচ্ছি, সেটা পেয়ে যাবো। তো এখন আসি, সাপোজ ফরটান স্টেটমেন্ট একটা মনিটরের পর্দায় যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা কমেন্ট ফিল্ড, লেভেল ফিল্ড, কন্টিনিউশন ফিল্ড, স্টেটমেন্ট ফিল্ড এবং ইগনোরেশন ফিল্ডটা খুব ভালোভাবে বুঝতে পারবো। তো সাপোজ চিন্তা করি যে এটা একটা মনিটরের পর্দা। ওকে, যেখানে আমাদের কলাম আছে কয়টা? 1 থেকে 80 পর্যন্ত। তো মনে করি যে প্রথম 1 নাম্বার কলামটা হচ্ছে এইটা, 2 3 4 5। 1 নাম্বার কলামটা কী ছিল? কমেন্ট ফিল্ড। লেভেল ফিল্ড কত? 1 থেকে 5 পর্যন্ত। ওকে, এরপর কি আছে আমাদের? কন্টিনিউশন ফিল্ড কত? 6। ওকে, 6 নাম্বারটা হচ্ছে আমাদের কন্টিনিউশন ফিল্ড। সরি, আমি আসলে স্কেল ব্যবহার করতেছি না, ডিরেক্ট আগাচ্ছি, আপনারা এক্সেল ব্যবহার করে নোট করে নেবেন। এরপর কি 7 থেকে একদম 8 9 10 এভাবে ডট ডট কত পর্যন্ত? 72 পর্যন্ত কি স্টেটমেন্ট ফিল্ড। ওকে, এরপর কি 73 থেকে 80 নাম্বার কলাম পর্যন্ত আমাদের কি ইগনোরেশন ফিল্ড। ওকে, তো আমি একটু সুন্দর করে লিখে নেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের কমেন্ট ফিল্ড, সরি আপনারা সুন্দর করে লিখে নেবেন ফিল্ড। এটা আমাদের কি লেভেল ফিল্ড। এটা হচ্ছে আমাদের কি কন্টিনিউশন ফিল্ড।
এটা আমাদের হচ্ছে স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে আমাদের ইগনোরেশন ফিল্ড। ওকে, তো মূলত এই যে আমরা 6টা ফিল্ড দেখতে পাচ্ছি, এই 6টা ফিল্ডের মধ্যে সবচেয়ে বেশি কাজ, মূল কাজটা হচ্ছে কোথায়? মূল কাজটা হবে এই যে স্টেটমেন্ট আছে, স্টেটমেন্টে। এখন মনিটরের পর্দায় কোনো কিছু যখন আমরা কাজ করি বা কোনো কিছু প্রোগ্রামের কাজ করি, তখন কিন্তু এই 6টা স্টেপে কাজ করতে হয়। প্রথম কলামে কি, 1 নম্বর কলামে কমেন্ট ফিল্ড, 1 থেকে 5 পর্যন্ত লিখি লেভেল ফিল্ড, এবং 6 নাম্বারটা কি কন্টিনিউশন ফিল্ড, 7 থেকে 72 পর্যন্ত কি স্টেটমেন্ট, এবং 73 থেকে 80 ইগনোরেশন। তো আশা করি এই যে কলামগুলো কোনটা কত করে বিভক্ত এটুকু ক্লিয়ার আপনাদের, ঠিক আছে? কম্পিউটারে বা স্ক্রিনে যখন আমরা দেখবো তখন কিন্তু এই টার্মগুলো থাকবে না, ডিরেক্ট যে কমেন্ট ফিল্ড, লেভেল ফিল্ড, কন্ডিশন, স্টেটমেন্ট ফিল্ড এবং ইগনোরেশন ফিল্ড, এগুলোর কাজ হয়ে কিন্তু সেগুলো আমাদের কি শো করে। ওকে, তখন আমরা একটু চেষ্টা করব যে কমেন্ট ফিল্ড কি, লেভেল ফিল্ড কি, কন্টিনিউশন ফিল্ড কি, স্টেটমেন্ট ফিল্ড এবং ইগনোরেশন ফিল্ডের কাজগুলো আসলে কি, সেগুলো একটু জানার চেষ্টা করি। তো কমেন্ট ফিল্ডটা কি মূলত? কমেন্ট ফিল্ডটা হচ্ছে, আমরা সাপোজ যদি জানার চেষ্টা করি যে এসএসসি পরীক্ষার্থীর যদি একটা আমরা ফরটান প্রোগ্রামিং তৈরি করার চেষ্টা করি, যে এসএসসি পরীক্ষা কয়জন দিয়েছে বা কতজন পাস করেছে বা ফেল করেছে, ঠিক আছে? বা এইচএসসি পরীক্ষার্থীর ব্যাপারে, বা অথবা কোনো চাকরির জন্য যে আমাদের আয় ব্যয় হিসাব বা কোন চাকরি করতেছি, এগুলো হেডলাইন কোনগুলো? এইচএসসি, এইচএসসি এবং জব, এগুলো কি মূলত হেড। এই বিষয়ে কি করা হচ্ছে, এখানে আলোচনা করা হচ্ছে। তো কমেন্ট ফিল্ডে এই টাইটেলটা থাকে, ঠিক আছে? এই টাইটেলটা থাকে। তো প্রথম কলামে এই যে কমেন্ট ফিল্ডটা থাকে আমাদের, এটাকে হচ্ছে কমেন্ট ফিল্ড বলে। কোন কমেন্ট ফিল্ড কাকে বলে? প্রথম কলামকেই কমেন্ট ফিল্ড বলা হয়। এবং এই প্রথম কলামের সি অথবা এই যে স্টেরিক চিহ্ন দ্বারা আমাদের যে কমেন্ট বা যে কমেন্টটা, সেটা আমরা নির্দিষ্ট করার চেষ্টা করি। তো 1 নং কলামে এই সি বা হচ্ছে স্টেরিক টাইপ করে ওই লাইনের 2 নম্বর কলাম থেকে 80 নম্বর কলাম পর্যন্ত কি লেখা যায়? কমেন্ট লেখা যায়। কমেন্টের কোনো পরিবর্তন ঘটে না, যেটা কমেন্ট লিখবো সেটাই। কারণটা হচ্ছে, আমরা যখন স্টেটমেন্ট লিখবো, স্টেটমেন্ট কিন্তু ক্যালকুলেশন হবে, কিন্তু কমেন্টের কোনো ক্যালকুলেশন হবে না। কমেন্ট মানে একটা হেডলাইন হিসেবে কাজ করবে, যেটা দেওয়া হয়েছে সেটাই থাকবে। যখন সি বা আমরা স্টেরিক চিহ্নটা আছে না, সেটা ব্যবহার করব। তো আমি আরেকটু বোঝানোর চেষ্টা করি। সাপোজ আমাদের যে প্রোগ্রামিংগুলো থাকবে, তখন দেখা যাবে যে এখানে থাকবে যে এইচএসসি সাপোজ আসছে, কিন্তু এটাকে তো অনুবাদ করা যাবে না, বা এটা যেমন 1 + 1 = 2, এটা যখন যোগ করবে ডু লুপ দিয়ে করবো, হাইল লুপ দিয়ে, যখন পরবর্তীতে, তখন কিন্তু এটা স্টেটমেন্টটা কি কাজ হয়ে একটা যোগফল আসবে, ঠিক আছে? কিন্তু আমরা যখন এখানে এই যে কমেন্ট ফিল্ড হিসেবে সি বা স্টেরিক চিহ্ন দিয়ে ব্যবহার করবো, এটা এখন টাইটেল হিসেবে থাকবে, যে একটা প্রোগ্রাম তৈরি হচ্ছে, যে এসএসসির উপর এটা তৈরি হচ্ছে, এসএসসি কতখানি পাস করলো, কতখানি ফেল করলো, সেটা, ঠিক আছে? আশা করি কমেন্ট ফিল্ডটা নিয়ে আপনাদের আর কোনো চিন্তা নেই, যে কমেন্ট ফিল্ডটা কী হিসেবে কাজ করে। এখানে কমেন্ট ফিল্ডটা এখানে হেডলাইন হিসেবে কাজ করে, যেটার জন্য আমরা সি অথবা স্টেরিক ব্যবহার করতে পারি। তো আপনাদের একটু আমি ডেমো দেখানোর চেষ্টা করি বই থেকে, যে আসলে এই কমেন্ট ফিল্ডটা আসলে কোনটা বোঝাচ্ছে মূলত। এখানে এখানে একটা কি ফরটান প্রোগ্রামিং দেওয়া আছে। তো সি দিয়ে দেওয়া আছে ইউজিং টলারেন্স, মানে এই ইউজিং টলারেন্সটার হেডলাইন, এটার কোনো পরিবর্তন ঘটবে না। এখানে যে ক্যালকুলেশন ঘটবে ভিতরে, কিন্তু জেট = x ডাবল স্টারিক 2, এগুলো কিন্তু ক্যালকুলেশন ঘটবে এই ভিতরে, কিন্তু এগুলো কি স্টেটমেন্ট। কিন্তু এখানে সি দিয়ে ইউজিং টলারেন্স আছে, এটা কখনোই পরিবর্তন ঘটবে না। ইউজিং টলারেন্সটা এখানে হেডলাইন হিসেবে কাজ করবে। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তাহলে কমেন্ট ফিল্ডটা কত নম্বর কলামে থাকলো? 1 নম্বর কলামে। এখন আমরা লেভেল ফিল্ডে একটু আলোচনা করার ট্রাই করি। আসলে লেভেল ফিল্ডের কাজটা কি, ঠিক আছে? লেভেল ফিল্ডটা হচ্ছে, এটা 1 নম্বর কলাম পর্যন্ত ছিল, 1 থেকে 5 পর্যন্ত। তো লেভেল ফিল্ডের কাজটা মূলত হয় স্টেটমেন্ট থেকে। সাপোজ আপনি একই কালারের ড্রিঙ্কস কয়েকটা পাত্রে রেখেছেন, কিন্তু আপনি জানেন না কোন পাত্রে কোন ড্রিঙ্কসটা আছে, বা আপনি জানেন না যে কোন পাত্রে কোন ড্রিঙ্কস রেখেছেন। সেক্ষেত্রে আমরা কি করি,
আমরা পাত্র 1, পাত্র 2, পাত্র 3 এভাবে দিই। তো এই যে লেবেল দিচ্ছি পাত্র 1, পাত্র 2, পাত্র 3, এটাই হচ্ছে আমাদের লেবেলের কাজ বা লেবেল ফিল্ড। তো এটা কীভাবে কাজ করবে একটু খেয়াল করেন। এই যে আমাদের স্টেটমেন্ট ফিল্ডটা আছে, আমার লেখা একটু বাজে, এর জন্য দুঃখিত। এই স্টেটমেন্ট ফিল্ড থেকেই এই লেবেল ফিল্ডের কাজ, ঠিক আছে। আসলে এই স্টেটমেন্ট যেটা দেওয়া থাকবে পুরোটা, সেটা বলবে যে গো টু লেভেল, এত লেভেলে যান, গো টু লেভেল 2, গো টু লেভেল 3, মূলত কাজটা আবার চালানোর জন্য। সাপোজ আপনাকে কেউ পাত্র 1 থেকে, আপনি এখানে আছেন, আপনাকে কেউ বললো পাত্র 1 থেকে কী করতে, ড্রিঙ্কসটা নিতে, তখন বলবে যে তুমি গো টু পাত্র 1, ঠিক আছে। এইটাই হচ্ছে লেবেলের কাজ। স্টেটমেন্টে যখন বলবে যে আমাকে আবারও কি আগের কোনো লাইনে বা আগের কোনো স্টেপে আমাকে যেতে হবে, তখন আমরা এই লেবেল নাম্বার ইউজ করার ট্রাই করবো, যার মাধ্যমে আমরা বুঝতে পারবো কি যে আমরা সেই লেভেলে চলে যাচ্ছি। কোথা থেকে? স্টেটমেন্টে চলে আসি, প্রোগ্রাম করতে করতে আমরা স্টেটমেন্টে চলে আসছি। এখান থেকে আমরা আমাদের কোথায় যেতে হচ্ছে, আবার গো টু লেভেল 5-এ যেতে হচ্ছে। এই লেভেল 5-এ যদি কোনো কাজ হয়ে থাকে, সাপোজ 5 আর 5 = 10 আসছে, লেভেল 5-এ কীভাবে কাজ করছি, ক্যালকুলেশন করছি, সেটা আবার রিপিট করতে হবে যে সত্যতা দেওয়া থাকবে। এটা হচ্ছে লেভেল ফিল্ডের কাজ। তো আশা করি ইতিমধ্যেই অনেকের হয়তো বা বোরিং লাগতেছে, বাট এই ব্যাপারগুলো যারা ধীরে ধীরে ধৈর্য সহকারে শিখতে পারবে, তারা এই পরবর্তীতে যে আমাদের ফরটান প্রোগ্রামিং বা এই ব্যাপারগুলো আছে খুবই মজা লাগবে, ঠিক আছে। তো এখানে দেখি এই যে লেভেলের ব্যাপারটা একটু আলোচনা করি। দেখি এই যে এখানে কিন্তু আমাদের লেভেল নাম্বার দেওয়া আছে 400, 100, 200। দেখেন এখানে দেখেন লেভেল নাম্বার বলছে যে গো টু 400, মানে এখান থেকে কাজ করে আমাদের আবার কত নাম্বার যেতে হবে, 400 নাম্বারে। এই 400টা হচ্ছে আমাদের কি এখানে লেভেল হিসেবে কাজ করতেছে। তো আশা করি এখন লেভেলটা ক্লিয়ার, যে 1 থেকে 6 পর্যন্ত 5 পর্যন্ত কলামটা কি আমাদের লেভেল। তো লেভেলটা কি, এই যে স্টেটমেন্টটা আছে, স্টেটমেন্টের ভিতরে হঠাৎ করে কাজ করতে করতে দেখা যাচ্ছে যে আমাদের আবার এই 400 নাম্বারে এই স্টেপে যে কাজটা আছে সেটা করতে হচ্ছে। তো কীভাবে যাবো, লিখে দিলাম যে গো টু 400, চলে গেলাম আবার 400 নাম্বার লেভেলে যে কাজ হয়েছে সেই কাজ করতে চলে গেলাম। আশা করি বুঝাতে পেরেছি। এখন আমাদের আসবে কন্টিনিউশন। কন্টিনিউশনটা হচ্ছে 7 থেকে বা 6 নাম্বারটা হচ্ছে কন্টিনিউশন ফিল্ড। কন্টিনিউশন ফিল্ড কত, এখানে 6 নাম্বার, যেটা 6 নাম্বার যে কলামটা আছে সেটা হচ্ছে কন্টিনিউশন ফিল্ড। তো আসলে কন্টিনিউশন ফিল্ডটা মূলত কি, যদি স্টেটমেন্ট শেষ না হয়, সাপোজ আমাদের স্টেটমেন্ট এখনো কি হয় নাই, শেষই হয় নাই। আমাদের যে স্টেটমেন্ট মূলত এই যে প্রধান কিন্তু সব কিছু কিন্তু স্টেটমেন্টের উপর নির্ভর করে। স্টেটমেন্ট 7 থেকে 72 কলাম দেওয়া আছে, কিন্তু এই 7 থেকে 72-এর কলামের মধ্যে স্টেটমেন্টের কাজ শেষ হয় নাই, আমাদের আবার কন্টিনিউ করে আরও কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই যে কন্টিনিউশন যে ফিল্ডটা আছে সেটা ব্যবহার করব 6 নাম্বার কলাম, ঠিক আছে। তো ব্যাপারটা কি আরেকটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। তো এখানে একটা ফরটান প্রোগ্রামিংয়ে আমরা লক্ষ্য করি যে এখানে বলতেছে যে কন্টিনিউ করতে হবে, ঠিক আছে। তো এই পর্যন্ত এই ফরটান প্রোগ্রামিং এই পর্যন্ত আমাদের যে মূল কাজ সেটুকু শেষ। এটা করার পরেও আবার একটা এক্সট্রা কিছু কাজ করতে বলতেছে, যেটা কি এই যে 6 থেকে স্টেটমেন্টের 7 থেকে 72 পর্যন্ত যে কলাম আছে, এটার কি এই 7 থেকে 72-এর মধ্যে যে চূড়ান্ত কাজ সিস্টেমটা সেটা শেষ হয়ে যাচ্ছে। তো এরপরেও কিছু কাজ বাকি থাকছে, সেটা কি করব আমরা, তখন এটাকে কন্টিনিউ দিয়ে এই যে কন্টিনিউশন ফিল্ডে আমরা কাজ করার ট্রাই করব। যদিও এটা পুরাটাই হচ্ছে ফরটান প্রোগ্রামিং মনিটরের ভিতরের ব্যাপার স্যাপার। সো আপনারা যখন ফরটান প্রোগ্রামিং লিখবেন তখন কিন্তু কলাম বুঝতে পারবেন না এরকম, বা স্টেটমেন্টগুলো কিন্তু এভাবে লেখা থাকবে না, ঠিক আছে। জাস্ট এটা খুব ভালোভাবে বোঝানোর জন্য বেসিক দিয়ে ধীরে ধীরে ক্লিয়ার হবে যে কন্টিনিউশন ফিল্ড কেন ইউজ করতেছি, কেন লেভেল ফিল্ড, কেন কমেন্ট ফিল্ড, কেন স্টেটমেন্ট বা কেন ইগনোরেশন ফিল্ড। তো আশা করি এই যে কন্টিনিউশন ফিল্ডের ব্যাপারটা ক্লিয়ার আপনাদের। তো এখন আমরা একটু স্টেটমেন্ট ফিল্ডে কথা বলার ট্রাই করি। তবে কন্টিনিউশন ফিল্ডে আরেকটা কথা বলে না নয়, তো স্টেটমেন্টের যদি কলাম শেষ হয়ে যায় সেক্ষেত্রে আমরা ফরটার্ন বিভিন্ন ক্যারেক্টার ব্যবহার করেও কন্টিনিউশন ফিল্ডটাকে কাজে লাগাতে পারবো, যেগুলো আমরা পরবর্তীতে ডিটেলস আরও শেখার চেষ্টা করব। তো কন্টিনিউশন ফিল্ড শেষ, এখন স্টেটমেন্ট। ওকে। তো স্টেটমেন্ট ফিল্ডটা আসলে কি, স্টেটমেন্ট ফিল্ডটা হচ্ছে পুরা ফরটার্ন প্রোগ্রামিংয়ের যেটা মূল কাজ সেটাই হচ্ছে কি আমাদের স্টেটমেন্ট।
এই যে 7 থেকে 72 পর্যন্ত যতগুলো কলাম আছে সবগুলোর ভিতরে আমরা এই স্টেটমেন্ট ফিল্ডটা থাকবে, যেটা ফরট্রান প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে আমরা যদি একটু দেখার চেষ্টা করি। হয়তো আমি একটা প্রোগ্রামিং বের করি। সাপোজ এখানে এই যে কাজ চলতেছে ভিতরে, এই যে কাজ চলতেছে, যে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট বের হয় নাই, পুরা ক্যালকুলেশনটাই হচ্ছে আমাদের এখানে ক্যালকুলেশন যতগুলো আছে যে যতক্ষণ পর্যন্ত রেজাল্ট বের হয় না সেটা হচ্ছে আমাদের কি স্টেটমেন্ট, যেটার উপর নির্ভর করে ফরট্রান প্রোগ্রামটা আমাদের তৈরি হবে। এখন এরপরে আছে আমাদের ইগনোরেশন ফিল্ড। তো অনেকেরই হয়তো এই ক্লাসটা একটু বোরিং লাগতে পারে, কারণটা হচ্ছে কি এই ক্লাসটা আসলে কোনো মজাদার ক্লাস হয় নাই। কারণটা হচ্ছে যে এগুলো বেসিক ব্যাপার যেগুলো শিখতে হবে মজাদার ক্লাসে পৌঁছানোর জন্য। ওকে, তাহলে এখন আমরা ইগনোরেশন ফিল্ড একটু আলোচনা করার ট্রাই করি। যে ইগনোরেশন ফিল্ডটা হচ্ছে 73 থেকে যে 80 পর্যন্ত কলাম আছে সেটাকে কী বলা হয়? ইগনোরেশন ফিল্ড বলা হয়। যেটাতে তুমি যেটাই লেখো না কেন এটাও একটা মন্তব্য লেখার মতো। যে এই ইগনোরেশন ফিল্ডে 73 থেকে 80 পর্যন্ত যে ইগনোরেশন ফিল্ডটা আছে আমাদের এখানেও স্টেটমেন্ট শেষ হওয়ার পরে যদি আপনি কোনো মন্তব্য লেখেন কমেন্ট ফিল্ডের মতো, এটাও কী হবে না, কোনো কম্পিলার হচ্ছে অনুবাদ করবে না। ফরট্রান প্রোগ্রামিং লেখার শেষে স্টেটমেন্ট লেখার পরও যদি কোনো কিছু লিখতে হয় বা যেটার হচ্ছে অনুবাদ প্রয়োজন নেই, যেমন এসএসসি রেজাল্ট পাবলিশ বা সামথিং যদি লিখতে হয় যেটা কমেন্ট আকারে থাকবে, সেটা কিন্তু আমরা কী করব, এই যে ইগনোরেশন ফিল্ডে 73 থেকে 80-র মধ্যে লিখতে পারবো, এবং যেটা কোনো অনুবাদ হবে না, যেটা কোনো হিসাব হবে না, যেটাকে ফরট্রান কোনোভাবে কাজ করবে না, জাস্ট যেরকম ছিল সেরকমই রেখে দেবে। ঠিক আছে, তো এই ছিল আসলে আমাদের যে ফরট্রানের স্টেটমেন্টগুলো যেগুলো ছিল, যেগুলো ফরট্রান প্রোগ্রাম করতে আমাদের প্রয়োজন পড়বে, কমেন্ট ফিল্ড, লেভেল ফিল্ড, কন্টিনিউশন ফিল্ড, স্টেটমেন্ট ফিল্ড, ইগনোরেশন ফিল্ড, এগুলো আলোচনা করা আজকে আমাদের শেষ। তো আশা করি এই ক্লাসে এই যে বেসিক ব্যাপারগুলো এগুলো অনেকেরই ক্লিয়ার। তো আমরা যখন সামনের ক্লাসগুলো করব আরও ক্লিয়ার হবে। 1 থেকে 5-6 ক্লাসগুলো কিন্তু এরকম বেসিক টাইপের হবে। ঠিক আছে, তো এখানে একটু কথা বলে নেই, তাহলে আমরা আজকে কী কী শিখলাম। যে শেষে ইগনোরেশন ফিল্ড শিখলাম। ইগনোরেশন ফিল্ডটা কিসের কাজ করে না, কোনো অনুবাদক হিসেবে কাজ করে না, মানে এটা কোনো কিছুকে অনুবাদ করবে না বা পরিবর্তন করবে না, ঠিক কমেন্ট ফিল্ডের মতো। তো তাহলে এখানে কী থাকতে পারে, কোনো সংখ্যাও থাকতে পারে, সামথিং যে কোনো কিছু থাকতে পারে। তাহলে আমরা একটু দেখি আজকের ক্লাসে আমরা কী কী শিখলাম। তো প্রথমত ফরট্রানটা কী এটা জানার চেষ্টা করলাম, এরপরে এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ এবং কেন আমরা ফরট্রানের এই বেসিক এলিমেন্ট অফ ফরট্রান এবং যেটা শিখতেছি, কেন ফরট্রানের বেসিকগুলো শেখা জরুরি, এবং এই ফরট্রানের ক্যারেক্টার আলোচনা করিনি। আচ্ছা, এই ফরট্রানের ক্যারেক্টারগুলো আলোচনা করলাম। ফরট্রান ক্যারেক্টার সেট 77 এবং 95-এর মধ্যে পার্থক্য কী। আর কিন্তু ফরট্রানের ক্যারেক্টার কিন্তু এইগুলোই, ঠিক আছে, এর বাইরে কোনো ক্যারেক্টার নাই। হয়তো দু একটা মিস থাকতে পারে, বই থেকে একটু দেখানোর চেষ্টা করবো অথবা পরবর্তী ক্লাসগুলো আমরা জানার চেষ্টা করব। তো ফরট্রান 77-টা কিন্তু আমাদের এই ক্যারেক্টারগুলো ব্যবহার করতে হয়। তাছাড়া কিন্তু বাকি যত আছে সবগুলো কি তাদের এই যে আলফাবেটের মাধ্যমে আমাদের প্রকাশ করতে হবে। কিন্তু ফরট্রান 99.5-এ কি আমরা এই যে চিহ্নগুলো আছে, বিস্ময় সূচক চিহ্ন, ঠিক আছে, এগুলো কিন্তু ডাইরেক্ট ব্যবহার করতে পারি, যেগুলো এখানে আমাদের ব্যবহার করা যাবে না ফরট্রান 77-এ। অথবা পার্সেন্ট কিন্তু আমরা এখানে একবারে প্রয়োগ করতে পারবো, ডাইরেক্ট বসাই দিলেই কি ফরট্রান প্রোগ্রামিং বুঝে নেবে। কিন্তু 77-এ যে ফরট্রান 77 যে প্রোগ্রামটা আছে সেখানে কিন্তু ডাইরেক্ট কিন্তু কম্পিউটার বা হচ্ছে মনিটর কিন্তু বুঝে নিতে পারবো না, ফরট্রান প্রোগ্রাম বুঝে নিতে পারবো না। সেক্ষেত্রে আমাদের এগুলো কী করতে হয়, আমাদের যেভাবে লেখা থাকে সেভাবে লিখে বুঝাই দিতে হয়। ওকে, ব্যাপারটা কিন্তু কোনো ইন্টারেস্টিং। তো এই ছিল এ পর্যন্ত। এরপরে প্রশ্নবোধক চিহ্ন, এগুলো সামথিং, তো এগুলো আলোচনার বিষয় না। এরপরে কী ছিল, আমরা ফরট্রান স্টেটমেন্ট লেখা শিখলাম, যে কোন কলাম পর্যন্ত কোনটা। ওকে, তো আজকের ক্লাসে এ পর্যন্তই। আবারও ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আপনাদের সঙ্গে দেখা হবে। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।